আমাদের আজকে যে মেন টপিকটা পড়ানো হবে সেটা এক্সামের জন্য খুব পার্টিকুলার কয়েকটা পার্টি ইম্পর্টেন্ট, বাট ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যালি খুবই সিগনিফিক্যান্ট একটা টপিক। নিজেদের মধ্যে কথা বলিস না, এগুলো বইয়ে পড়ে এদের রিমাইন্ড কম হয়, এই জন্য মেন মেন জায়গাগুলো ফোকাস করবো। সেটা হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। ইভেন অনেক তোদের সময় লং কেসেও অনেক সময় পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের কেস কিন্তু থাকলে লং কেস হিসেবে দেওয়া হতে পারে। ঠিক আছে, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজটা আলাদা করে পড়ানোর রিজন হচ্ছে দেখ, মানে ভেসেল ইস্কিমিয়া রিলেটেড যেগুলো ডিজিজগুলো আছে, সেটা তোর কার্ডিওভাস্কুলার ডিজিজ হোক বা লার্জ ভেসেল ডিজিজ হোক, সেগুলোর যে প্ল্যান অফ ম্যানেজমেন্ট আর আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা আলাদা করে বলার রিজন, এটার প্ল্যান অফ ম্যানেজমেন্ট এবং প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। ঠিক আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলতে আমরা কমনলি কিন্তু পাই লোয়ার লিম্ব ডিসঅর্ডার, রাইট? আপার লিম্ব ডিসঅর্ডার সোললি যতটা না পাই, ফ্রিকোয়েন্সি অনেক কম, রাদার লোয়ার লিম্ব ডিসঅর্ডার অনেক বেশি। কি নিয়ে আসে পেশেন্ট? মোস্ট কমন কি নিয়ে আসে? পেন। ঠিক আছে, পেনটা কিরকম? এখানে স্পেসিফিক যে জিনিসটা বলা সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এবার এই টার্মটা কেন, গোটা জিনিসটার মধ্যেই হিস্ট্রিটা লুকিয়ে আছে। ইন্টারমিটেন্ট ক্লডিকেশন মানে হলো, ধর একটা পেশেন্ট হাঁটছে, নর্মালি হাঁটে, সে সার্টেন একটা ডিস্টেন্স ওভারকাম করার পরে বলবে আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, হাঁটতে পারছি না, আইদার তাকে দাঁড়িয়ে পড়তে হবে বা বসে পড়তে হবে। ওকে, তো এই যে ডিউরেশনটা, হ্যাঁ, যে কতটা বা ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি, যে কতটা ডিস্টেন্স হাঁটার পরে তার এই পেন ডেভেলপ করছে, সেটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে। ইনিশিয়াল ফেজে সেটা ধর দেখা গেল কেউ বললো যে আমি 300 মিটার হাঁটার পরে আমার পায়ে খুব ব্যথা করে। ডিজিজটা যদি ট্রিটমেন্টের মধ্যে না থাকে, যত টাইম বাড়বে ডিস্টেন্সটা কমবে। এই যে ডিস্টেন্স মানে যখন স্টার্ট করছে থেকে কতটা ডিস্টেন্স ট্রাভার্স করার পর দ্য পেশেন্ট ডেভেলপ সিমটমস অফ পেন, ওকে, দ্যাট ইজ ক্লডিকেশন ডিস্টেন্স, রাইট? যত টাইম যাবে এটা কমতে থাকবে, 400, 300, 200 মিটার পরে দেখবে 100 মিটার হাঁটার পরে সে আর বসে পড়ছে, পারছে না হাঁটতে। তো এবার ব্যাপার হচ্ছে কেন এটা ডেভেলপ করছে। ঠিক আছে, কেন এই পেনটা ইনিশিয়ালি ডেভেলপ করছে না, খানিকটা হাঁটার পরে হচ্ছে? যখন পেরিফেরাল ভেসেলগুলোতে কোনো কারণে ব্লকেজ ডেভেলপ করে, ঠিক আছে, তো তার ভাস্কুলার সাপ্লাইটা ক্রমশ হ্যাম্পার্ড হতে থাকে, রাইট? যত লুমেন ন্যারো হবে তার ব্লাড ফ্লো কমবে, সো টিস্যুতে যে লোকাল টিস্যু মাসেল বা সেখানে ব্লাড সাপ্লাইটা কমবে। অ্যাট এ টাইম যতটা ভলিউম ব্লাড দিত সেটা কমবে। আর যখন মানুষ হাঁটে, সো যখন এক্সারসাইজ হচ্ছে, যখন মাসেল ওয়ার্ক করছে, তখন তার নিড বাড়ছে, অক্সিজেন নিড, ফুড নিড বাড়ছে, কিন্তু সাফিসিয়েন্ট সে ফুড বা ব্লাডের মাধ্যমে পাচ্ছে না। তখন হয়ে যাবে সে কি করবে, অ্যানারোবিক প্রসেসগুলো স্টার্ট করবে। মানে নর্মাল যে আমাদের গ্লাইকোলাইসিস বা যে প্রসেসে ওর এনার্জি তৈরি করে, এটিপি তৈরি করে, এটা অ্যানারোবিক রেসপিরেশন করে ওখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। ল্যাকটিক অ্যাসিড যেই জমবে এখানে লোকাল অ্যানক্সিয়া হবে, দ্যাট কজেস পেন। ওগুলো কি করবে, পেন সেন্সিটিভ নার্ভগুলোকে আরো স্টিমুলেট করে দেবে। সো পেশেন্ট উইল ডেভেলপ পেন, ওকে রেস্ট নিতে হবে, রেস্ট নিলে ল্যাকটিক অ্যাসিডটা অটোমেটিক্যালি অ্যাবজর্ব হবে, দেন ও আবার ফ্রেশ অক্সিজেন পেলে কাজ শুরু করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পেরিফেরাল ভাসেল ডিজিজের বা ভাস্কুলার ডিজিজের পেন প্যাথোলজি, রাইট? এবার ধর কিভাবে কাজ করে, যখন একটা ক্রনিক্যালি ব্লকেজ হচ্ছে, হ্যাঁ, মোস্ট কমন কজ অফ ব্লকেজ কি? অ্যাথেরোস্ক্লেরোসিস, রাইট? অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ভেসেল লুমেনের মধ্যে অ্যাথেরোমা যে প্লেক তৈরি হয়, কি কোলেস্টেরল অ্যান্ড আদার্স যে ডেব্রিসগুলো সেগুলো কি ওখানে স্তর ফেলে দেয়, দিয়ে লুমেনটাকে ক্রমশ ব্লক করতে থাকে। সেই অ্যাথেরোমাগুলো ডেভেলপ করে প্লেক তৈরি করে, কজেস অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড ডিক্রিজ দ্য লুমেন অফ ভেসেলস। তাহলে কি হলো, এইটা হচ্ছে প্যাথোজেনেসিস। এবং ব্লাডটা যখন কম পৌঁছাবে তত ওর পেন প্যাথোলজিগুলো স্টার্ট হবে। এবার এখানে কোশ্চেন হচ্ছে, ক্রনিক্যালি যখন একটা পেন প্যাথোলজি স্টার্ট হয়, হ্যাঁ, এটা আর অন্য কোনো কজে হতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস ছাড়া? ভাস্কুলারিটিস, হ্যাঁ, হতে পারে একটা কজ। আর কমন কিছু কজ বল যেগুলো কমনলি হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ক্রনিক্যালি একদম স্লোলি, অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু দুদিনে হয়ে যাবে না, ঠিক আছে, লং টাইম। আর কি হতে পারে, কোনো একটা জায়গায় একটা কিছু ছিল যেটা গিয়ে অন্য জায়গায় গিয়ে পৌঁছালো, থ্রম্বোএম্বোলিজম, রাইট? এম্বোলাই মিনস একটা টুকরো গিয়ে অন্য জায়গায় গিয়ে সাডেন ব্লক হচ্ছে, থ্রম্বোসিস মানে গ্র্যাজুয়ালি একটা জায়গাকে ব্লক করছে, রাইট? দুটোর মধ্যে পার্থক্য আছে। থ্রম্বোসিস মানে যেখানটায় ব্লক হচ্ছে, মানে স্টার্ট হয়েছে সেইখানেই ব্লক হবে। ধর একটা ভেসেল ক্রমশ ন্যারো হচ্ছে বন্ধ হয়ে গেল, দ্যাট ইজ থ্রম্বোসিস। আর অন্য এক জায়গায় একটা প্লেক ছিল, সে সাডেনলি ডিসলজ হয়ে কোনো একটা ন্যারোয়ার লুমেনে গিয়ে ব্লক করে দিল, দ্যাট ইজ থ্রম্বোসিস। মানে প্যাথোলজি স্টার্ট এক জায়গায় আর প্রবলেমটা হলো অন্য জায়গায়, দ্যাট ইজ কি, এম্বোলাই। ও গিয়ে এম্বোলাইটা গিয়ে আটকাচ্ছে। আর থ্রম্বোসিস মানে যেখানে প্যাথোলজি হচ্ছে তাকেই ন্যারোইং করছে, দ্যাট ইজ থ্রম্বাস। বোঝা গেছে ব্যাপারটা? এবার তাহলে নেক্সট আর কি হতে পারে ওর কমপ্লেন? আর একটা রিজন কি হবে, কজ কি হতে পারে এছাড়া? ট্রমা ইজ আ কজ।
ঠিক আছে, কোনো মেজর ট্রমা হলো, সেখানে ভাস্কুলার ইনজুরি হলো বা ভেসেলের ওয়ালে ইনজুরি হলো, সেখানে পরে প্লেক তৈরি হয় বা ফাইব্রোসিস হয়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ করতে পারে। তাহলে একটা মেন কজ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, সেকেন্ড হচ্ছে থ্রম্বোএম্বোলিজম, থার্ড হলো ট্রমা। এগুলো হচ্ছে মেন তিনটে কজ। ঠিক আছে, এবার প্রবলেম হচ্ছে ক্রনিক্যালি যখন থ্রম্বোসিস বা অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, সেখানে জেনারেলি দেখা গেছে আর্লি ফেজ বা মডারেট ফেজে কোনো নিউরোপ্যাথি খুব একটা ডেভেলপ হয় না, বিকজ সে ওখানে লোকাল সেন্সরি নিউরাল ড্যামেজ খুব একটা কিছু করে না। ঠিক আছে, মেনলি করে ওখানে ভাস্কুলার ব্লকেজ। কিন্তু যখন অ্যাকিউট লিম্ফ থ্রেশনিং ইসকেমিয়া হয়, মানে সাডেন একটা এম্বোলাই গিয়ে সেখানে সাডেনলি ভাস্কুলার ব্লকেজ করে দিল, মায়োনেক্রোসিস হলো, সেখানে কিন্তু নার্ভ ড্যামেজটা অনেক আর্লি হয়। সো ক্রনিক লিম্ফ ডিজিজ যেগুলো, সেগুলোতে কিন্তু সেন্সরি নিউরাল ড্যামেজটা কম, বাট অ্যাকিউট যেটা অ্যাকিউএটিএলআই যেটাকে বলে, অ্যাকিউট লাইফ থ্রেটনিং বা লিম্ফ থ্রেটনিং ইসকেমিয়া, সেখানে কিন্তু সেন্সরি নিউরাল ড্যামেজটা অনেক আর্লি হয়। ক্লিয়ার? এবার এখানে মানে এইটার এক্সেপশন প্যাটার্ন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ডায়াবেটিক কজেস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের প্যাথোলজিটা একটু আলাদা। ক্লিয়ার? কি রকম প্যাথোলজি? ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট হচ্ছে ম্যাক্রোভাস্কুলার ব্লকেজ হয়। যখনই ম্যাক্রোভাস্কুলার ব্লকেজ হবে, তখন সে কি করবে, কোল্যাটারাল ডেভেলপ করবে, রাইট? কোল্যাটারালগুলোর ডায়ামিটার অনেক কম, দে আর মাইক্রোভেসেলস ব্লকেজের চান্সেস বেশি। ঠিক, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে যখন অনেকগুলো কোল্যাটারাল তৈরি হবে, সেই কোল্যাটারাল ব্লকেজ হলে সেখানে অ্যানক্সিয়া আরো আর্লি হবে। ইনিশিয়াল ফেজে কি হবে, ব্ল্যাঞ্চিং ইডিমা ফলোড বাই নন ব্ল্যাঞ্চিং এন্ড টিস্যু লস, যেখানে গ্যাংগ্রিন বা ডায়াবেটিক ফুড আলসার তৈরি হয়। ঠিক, নেক্সট কি, ইনফেকশন কেন হয়? দুটো রিজন। এক হচ্ছে ভাস্কুলারিটি কম হলে, অ্যানক্সিয়া হলে, সেখানে কি হবে, টিস্যু অক্সিজেশন কম। টিস্যু অক্সিজেশন কম মানে মোর ইনভাইট করবে ডেড সেলস গুলোকে, এই ইনফেকশন ডেড সেল মোর ব্যাকটেরিয়াকে ইনভাইট করে, ব্রিচ হয়ে যাবে ওই লোকাল ওয়ালে। সো কোনো কারণে একটা নর্মাল হেলদি টিস্যুতে সামান্য আঘাত আর একটা আনহেলদি অ্যাভাস্কুলার টিস্যুতে আঘাত থেকে ব্রিচ করে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন চান্সেস অনেক বেশি। থার্ড কজ, ব্লাডে সুগারের অ্যামাউন্ট বেশি। তো সুগার মোর বেশি থাকলে সেখানে নর্মাল ব্যাকটেরিয়ার গ্রোথ অনেক বেশি হয়, রাইট? ওটা একটা ওদের মানে গ্রোথ মেটেরিয়াল হিসেবে কাজ করে। সো তিনটে লস, একটা হচ্ছে লেস ব্লাড সাপ্লাই অ্যানক্সিয়া, সেকেন্ড হলো আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য সেখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, আর থার্ড যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। কি হয়, মাইক্রোভাস্কুলার ব্লক হলে নার্ভগুলো তার ব্লাড সাপ্লাই ড্যামেজ হয়, তো মাইক্রোভাস্কুলার ড্যামেজের সাথে সাথে নিউরোভাস্কুলার ড্যামেজ হয়, নিউরাল ড্যামেজ। নিউরাল ড্যামেজগুলো কোনগুলো ড্যামেজ করে মেনলি বল, নসিসেপ্টিভ অ্যান্ড প্রোপ্রায়োসেপ্টিভ ফাইবার্স। মানে ওরা কি করে, ধর একটা আমি হেঁটে যাচ্ছি, এটা কাঁটা পড়ে আছে, পায়ে লাগলে আমি সাথে সাথে পাটাকে সামলে নেবো, বা ছোট পাথর পড়ে আছে। একটা ডায়াবেটিক পেশেন্টের যার পেরিফেরাল নিউরোপ্যাথিও ডেভেলপ করেছে লো গ্রেড, সে কি হবে, ওই ট্রমাটাকে ইগনোর করে বেরিয়ে যাবে। তো পায়ে মাল্টিপল ট্রমা হবে, যে কারণে সেখান থেকে ইনফেকশনের ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়। এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের স্পেশাল প্যাথোলজি। তো তিনটে কজ হলো, একটা হলো তাহলে কি, ব্লকে ভাস্কুলার লেস সাপ্লাই, আনকন্ট্রোল ডায়াবেটিস, অ্যান্ড থার্ড হচ্ছে নিউরোপ্যাথি। ঠিক, এই তিনটে কজের জন্য পেশেন্টের লোকাল ট্রমা, লোকাল আলসার, এবং সেখান থেকে ডিফারেন্ট ডায়াবেটিক ফুড আলসার ও গ্যাংগ্রিন তৈরি হয়। এতক্ষণ আমরা যেগুলো বললাম পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কজগুলো সব হলো। তাহলে এফেক্টের মধ্যে সবচেয়ে ফার্স্ট কি হবে, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ঠিক, সেকেন্ড হচ্ছে রেস্ট পেন। হোয়াট ইজ রেস্ট পেন? পেশেন্ট বসে আছে বা শুয়ে আছে, ঠিক, তার যদি ক্রিটিক্যাল লিম যে ভেসেলগুলো ক্রিটিক্যাল ন্যারোয়িং চলে যায়, মানে যতটা হলে নর্মাল রেস্টিং কন্ডিশনে আমার ভাস্কুলার সাপ্লাই হয়ে পেশেন্টের নিড মিটবে, তার থেকেও যদি ক্রিটিক্যালি ন্যারোয়িং হয়ে যায়, তাহলে আরো বেশি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হবে। তাহলে কি হলো, রেস্টিং কন্ডিশনে যেটুকু তার নিড মাসেলের, ঠিক আছে, সেটুকুও পাবে না, তখন হবে তার রেস্ট পেন। মানে সে নর্মাল বসে আছে, শুয়ে আছে, তাতেও তার ব্যথা হবে। ঠিক, দ্যাট ইজ আরো মানে হায়ার ডিগ্রি অফ ব্লকেজ আছে, মানে আরো টার্মিনাল স্টেজে চলে গেছে। তো সেখানে তাহলে পেশেন্টের ভরসা কি, পা ঝুলিয়ে থাকা। কেন? নর্মালি কি হবে, ফর গ্র্যাভিটি থাকলে ভেসেলের যে কলামটা আছে, আর্টারি কি হবে, উপর থেকে নিচে যদি আর্টেরিয়াল ফ্লো হয়, তো পা ঝুলিয়ে থাকলে কি হবে, নিচে তার ভাস্কুলার সাপ্লাইটা ফর গ্র্যাভিটি খানিকটা বেটার যাবে, রাদার দেন পা তুলে থাকা বা নর্মালি লাইং ডাউন কন্ডিশনে। বোঝা গেছে? বুঝতে পারলি ব্যাপারটা? গ্র্যাভিটির এফেক্টের জন্য যদি সে পা ঝুলিয়ে বসে, ঠিক, তাহলে তার কিছুটা হলেও এক্সট্রা ব্লাড সাপ্লাই যাবে, রাদার সে যদি পাটাকে কিছু দুটো বালিশে উঁচু করে শোয় বা নর্মাল লাইং ডাউন কন্ডিশনে থাকে। এটা হচ্ছে রেস্ট পেন। ঠিক,
তাহলে ইন্টারমিডিয়েন্ট ক্লরিগেশন, রেস্ট পেন, ফলোড বাই যে বললাম আলসার ডেভেলপ করলে গ্যাংগ্রিন। ঠিক, জেনারেলি ভাস্কুলার ডিজিজে কি টাইপের গ্যাংগ্রিন হয়? ড্রাই গ্যাংগ্রিন হয়। ঠিক, যদি তার উপর সুপার অ্যাডেড ইনফেকশন থাকে, ঠিক, তখন হয়ে যায় ওয়েট গ্যাংগ্রিন। ঠিক আছে, এইগুলো হচ্ছে তার কমপ্লেন। এবার আমরা কিভাবে ডায়াগনোজ করতে পারি? ঠিক আছে, কিভাবে ডায়াগনোজ করতে পারি ভাস্কুলার ডিজিজ গুলো, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ? কিছু বল, কি মাথায় আসছে? কালার ডপলার স্টাডি, ভেরি গুড। ঠিক আছে, কালার ডপলার স্টাডি বেসিক্যালি কি? এক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি, বি মোড আল্ট্রাসোনোগ্রাফি। সেখানে আমরা ভাস্কুলার ন্যারোয়িং দেখতে পাই এবং তার ফ্লো দেখতে পাই। নর্মালি কি হয়, ট্রাইফেজিক ওয়েভ থাকে নর্মাল ভেসেলে। ঠিক আছে, যদি ব্লকেজ ক্রিটিক্যাল থাকে সেক্ষেত্রে বাইফেজিক বা মোনোফেজিক ফ্লো পাবো আমরা আর্টারিতে। হলো, এটা গেলে কালার ডপলারের মধ্যে। নেক্সট আর কি আছে আরো স্পেসিফিক দেখতে গেলে, জানতে গেলে? কালার ডপলার বেশি নন ইনভেসিভ টেস্ট, পেশেন্টের কোনো কষ্ট হয় না, এটা আল্ট্রাসোনোগ্রাফি টাইপের। তো কোনো ইনভেসিভ টেস্ট আছে? ইনভেসিভ টেস্ট কিভাবে হবে? যখন ওখানে কিছু একটা আমরা একটা ডাই পুশ করে দেবো, কোনো একটা ইনজেক্টেবল করে ওর মধ্যে, সেটা তার সাথে কোনো একটা ইমেজিং হবে, সেটা হচ্ছে ইনভেসিভ টেস্ট। তাহলে ইনভেসিভ টেস্ট কি হচ্ছে, যেটা আমরা কমনলি অনেক সময় দেখি? অ্যাঞ্জিওগ্রাফি, রাইট? ভেসেল অ্যাঞ্জিওগ্রাফি কিভাবে করায়? সিটি অ্যাঞ্জিওগ্রাফি আছে, এমআর অ্যাঞ্জিওগ্রাফি আছে। সিটি অ্যাঞ্জিওগ্রাফির কি প্রবলেম? একটা প্রবলেম হচ্ছে যে ক্যাথেটারাইজেশনের জন্য সেখান থেকে হিমাটোমা, ব্লিডিং এই সমস্ত হতে পারে। বা ধর ভেসেল ওয়ালটা যেখানে তোর ফিমোরাল এখান থেকে করছি, ঠিক আছে, এবার এর ওয়ালটা ধর থিকেনের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে, এবার এই ওয়্যারটা ঠিক মতো এখানে না ঢুকে এইখানে ঢুকে গেল, তাহলে কি হলো? মিডিয়াল আর্টেরিয়াল স্ক্লেরোসিস হতে পারে, ওয়াল ড্যামেজ, এখান থেকে অ্যানিউরিজম ডেভেলপ করতে পারে ইনজুরি হলে, এই সমস্ত হতে পারে, হিমাটোমা হতে পারে। এবার ধর আমি এখানে ঠিকই ঢুকলো, এবার এখানে ডাইটা দেওয়া হলো, ডাই দিলে তার একটা রেনাল রিলেটেড প্রবলেম হতে পারে। আর কি? সিটি স্ক্যান মারতে হলে অনেকটা তার রেডিয়েশন লাগছে, রেডিয়েশন ইনডিউসড কমপ্লিকেশন। তো এইগুলো হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাফির কমপ্লিকেশন। বা সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে খুব ভালো ন্যারোয়িং মানে ব্লকেজগুলো সবকিছু দেখা যায়। আর হচ্ছে এমআর অ্যাঞ্জিওগ্রাফি ইজ নন ইনভেসিভ টেস্ট। ঠিক আছে, এবার আর কি থাকছে তাহলে আর্টারি দেখার? আরো কোনো যেগুলো নর্মাল, যেগুলো মানে ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাঞ্জিওগ্রাফি যেগুলো, সেগুলো কি? যেটা আমরা কমনলি করি ডিএসএ, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। সেখানে কি হয়, সেখানে মেন যেটা প্রবলেম সেখানে হচ্ছে এই যে কমপ্লেন্সের বলে এইগুলোর চান্সেস অনেক বেশি। ঠিক আছে, দাদা সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে কি আমরা অন্য জায়গাতেও ডাই দিয়ে করতে পারি, কিন্তু ওখানে হচ্ছে যে জায়গাটা আমরা প্যাথোলজি এরিয়া, সেখানেই আমাদের ওয়্যারটাকে দিতে হয়, সেই ওয়্যারের থ্রু দিয়ে আর একটা টিউব পাস করা হয়, দেন ওয়্যারটা বের করে সেখান থেকে ডাই দেওয়া হয়। ঠিক আছে, সেলডিঙ্গার্স টেকনিক বলে। একটা কিছু ঢুকিয়ে তার ওপর দিয়ে আর একটা কিছু টিউবকে পাস করা বলে সেলডিঙ্গার্স টেকনিক। এটা বইয়ে টার্মটা আছে, কি মাথায় ঢুকবে না, ওই জন্য বলে দিলাম। এই টার্মটা অনেক জায়গাতে পাবি। কোনো একটা ধর টিউবের মধ্যে কিছু একটা আমরা ঢোকাতে চাই, একটা টিউব ঢোকাতে চাই, তো প্রথমে কি একটা ওয়্যার দেয়, গাইড ওয়্যার দেওয়া হয়। ঠিক আছে, নিক করে গাইড ওয়্যারের গা উপর বরাবর উপরে টিউবটাকে পাস করা হয়, দেন গাইড ওয়্যারটা বের করে নেওয়া হয়, দেন ওটার থ্রু দিয়ে আমরা যা যা ম্যানুভার্স করি, এটাকে বলে সেলডিঙ্গার্স টেকনিক। ঠিক আছে, তো সেলডিঙ্গার্স টেকনিক ডাইরেক্টলি ওই প্যাথোলজিক্যাল ভেসেলটাকে পিয়ার্স করে করা, সেক্ষেত্রে এই কমপ্লিকেশনসগুলো থাকে। এটা হচ্ছে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। ঠিক আছে, যদি তুই বলিস ইনভেস্টিগেশন মানে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কোনটা, সেটা কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি। ঠিক আছে, বাট যদি বলিস যে ইনভেস্টিগেশন অফ চয়েস, তখন মানে কালার ডপলার বা সিটি স্ক্যান এগুলো আসছে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কোন লেভেলে ব্লক হলে আমরা কি প্রবলেম পাবো? শুনছিস? কোন লেভেলে ব্লক হলে, মানে ধর আমাদের ব্লকেজ যদি স্টার্ট হয়, এটা হচ্ছে কমন ইলিয়াক, এই হ্যাঁ কমন ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক গেল, এটা ইন্টারনাল ইলিয়াক চলে গেল, এটা এক্সটার্নাল ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াকের ব্রাঞ্চ চলে গেল ফিমোরাল। ঠিক আছে, ধর এই অ্যাওর্টো ইলিয়াক ডিজিজ, ঠিক আছে, বুঝা গেছে, মানে একদম লোয়ার পার্ট অফ অ্যাওর্টা থেকে কমন ইলিয়াক, অ্যাওর্টো ইলিয়াক যদি ডিজিজ ইনভলভ হয়, তাহলে পেশেন্টের কোথায় মানে ব্যথাটা হবে বা ক্লরিগেশনের প্রবলেম স্টার্ট হবে ফ্রম কি থাই, বাটক অ্যান্ড কাফ। ঠিক আছে, একদম আপার পার্ট থেকে, এবং বোথ সাইড হতে পারে যদি অ্যাওর্টো ইলিয়াক ডিজিজ হয়। ঠিক আছে, এই যে বাটক ক্লরিগেশন ইজ এ ক্লাসিক্যাল ফিচার অফ অ্যাওর্টো ইলিয়াক ব্লকেজ, এটা একটা এমসিকিউ। ঠিক আছে, এটা তোদের নিট পিজির এমসিকিউ। বাটক ক্লরিগেশন অ্যাওর্টো ইলিয়াক ডিজিজ হয়েছে। এবার যদি তোর এইটা আরো বেশি ওপর থেকে ইনভলভ করে, যেটা আমাদের হ্যাঁ মানে
মেজর যেগুলো আমাদের জেনাইটাল ভেসেলসকে ইনভলভ করে, তাহলে কি হবে, অ্যাওর্টিক ডিজিজে যে প্রবলেমস বললাম, ব্লাড বাটার ক্লডিকেশন, থাই ক্লডিকেশনের সাথে সাথে পেশেন্ট, মেল পেশেন্ট হলে দে ডেভেলপ ইম্পোর্টেন্স, দ্যাট ইজ কল্ড লেরিচ সিনড্রোম। লেরিচ সিনড্রোম, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি শুধু ইলিয়াক হয়, ইলিয়াক হলে কি হবে, ইউনিল্যাটারাল থাই ক্লডিকেশন, ইউনিল্যাটারাল কাফ ক্লডিকেশন এবং মেবি ফিউ পেশেন্ট ইউনিল্যাটারাল বাটার ক্লডিকেশন পেতে পারে। আর যদি ফিমোরোপপ্লিটিয়াল হয় তাহলে পেনটা হবে থাইতে, এই থাই বলছি আমাদের কাফ মাসেলে, ঠিক আছে, এখান থেকে পেন স্টার্ট হবে। ইন্টারমিডিয়েট ক্লডিকেশন কমনলি আমরা যে পেশেন্টগুলো পাই দেখবি ফিমোরাল বা বা এগুলো এই ক্লডিকেশন ব্লকেজগুলো বেশি থাকে, সেই জন্য ম্যাক্সিমাম পেশেন্ট কমপ্লেন করে যে কাফ মাসেলে পেন হচ্ছে, ঠিক আছে। কোন লেভেলে কমপ্লেন হলে কোন লেভেলে ব্লকেজ আছে সেটা আমরা ক্লিনিক্যালি খানিকটা আইডিয়া করতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট হচ্ছে আমরা এখানে কিছু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। ক্রিটিক্যাল লিম্ফ থ্রেটনিং ইসকিমিয়া যেগুলো হয় সেখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে এটা, এই টার্মটা তোরা বারবার পাবি, দ্যাট ইজ এবিপিআই অর এবিআই, কি অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেসার ইন্ডেক্স বা অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স, রাইট। কি হয়, ধর যেদিকে প্যাথোলজিক্যাল সাইড সেই দিকের অ্যাঙ্কেল প্রেসার, ব্র্যাকিয়াল প্রেসার, ঠিক আছে, সেটার নমিনেটর ডিনোমিনেটর করে দেখবো কত হচ্ছে। নর্মাল রেঞ্জ হচ্ছে 0.9 টু 1.4, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। যদি কারোর 0.9 এর থেকে নিচে থাকে তাহলে বুঝতে হবে আস্তে আস্তে ওখানে ভেসেল প্লাইফাল আর্টেরিয়ালিস বা ব্লকেজ তৈরি হয়েছে। লেস দেন 0.5 থাকলে বুঝতে হবে ক্রিটিক্যাল লেভেল চলে গেছে। আর মোর দেন 1.4 কোথাও হতে পারে, যদি ভেসেলে ক্যালসিফিকেশন থাকে বা ভেসেলটা টাইট হয়ে যায়, ক্যালসিনোসিস হয়ে যায়, তাহলে সেই ভেসেলটা কম্প্রেস হবে না, সেক্ষেত্রে প্রেশারটা 1.4 এর অ্যাভাব পেতে পারি। আদারওয়াইজ নর্মাল রেঞ্জ হচ্ছে 0.9 টু 1.4। লেস দেন 0.9 মানে সেখানে পেরিফেরাল ডেভেলপ করছে, যত ভ্যালুটা কমবে তত গ্রেডেশন বেশি। তো ক্রিটিক্যাল কখন লেভেল হয়ে যায়, লেস দেন 0.5, ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে টো প্রেসার ইন্ডেক্স, টিবিআই, টো ব্র্যাকিয়াল প্রেসার ইন্ডেক্স। যেদিকে আমরা প্যাথোলজিক্যাল সাইড গেলে টো প্রেসার মানে এখানে অ্যাঙ্কেল না দেখে টো প্রেসার দেখবো এবং ব্র্যাকিয়ালের সাথে কম্পেয়ার করবো। এটা সিগনিফিকেন্স কি, অনেক সময় কি হয় এইটা আমরা দেখি, বাট শুধুমাত্র একদম পেরিফেরাল ছোট ছোট মাইক্রোভাস্কুলার লেভেলে ব্লক থাকায় শুধু ফিঙ্গারগুলো ব্ল্যাকেনিং হয়, বাকি জায়গায় অতটা প্রবলেম হয় না, তখন আমরা টো ব্র্যাকিয়াল প্রেসারটাও দেখি। এইটা হচ্ছে ক্লাসিক্যাল ভ্যালু কত, 60 mmHg। যদি এর থেকেও কমে যায় তাহলে বুঝতে হবে এখানে প্যাথোলজি ডেভেলপ করে গেছে, রাইট। এটা হচ্ছে মানে নর্মাল হচ্ছে মোর দ্যান ইকুয়াল টু 60 হতেই হবে, ঠিক আছে। 60 নিচে চলে যাওয়া মানে ক্রিটিক্যাল লেভেল চলে গেছে। এই দেখ এখানে এই যে চারটা দেখ, ক্লিনিক্যাল সাসপিশন অফ সিটিএলআই কখন দেখবো, রেস্ট পেন বা টিস্যু লস আছে। সিটিএলআই মানে ক্রনিক লিম্ফ থ্রেটনিং ইসকেমিয়া, ঠিক আছে। যদি কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশন করা হলো, যদি দেখা গেলো যে তাতে সাজেস্টিভ আছে তাহলে আমরা নেক্সট লেভেলে যাবো, যদি না থাকে তাহলে সার্চ ফর অল্টারনেটিভ ডায়াগনোসিস। মানে ধর পেশেন্ট বলছে আমি এক পা হাঁটলেই আমার ব্যথা শুরু হয়েছে প্রথম থেকেই, কোনো ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন নেই, তাহলে আমরা মোর টুয়ার্ডস ভাবো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে। নেক্সট হলো এখানে তাহলে কি কি মাপবো, এই যে অ্যাঙ্কেল প্রেসার দেখবো, এবিআই দেখবো, ডপলার ওয়েভফর্ম দেখবো। তো তাতে দেখা গেল নর্মাল এবিআই আছে, ঠিক আছে, টিস্যু লস বা গ্যাংগ্রিন আছে কিনা, যদি না থাকে তাহলে অল্টারনেট কজ খুঁজবো। সেম ধর দেখা গেল এবিআই মোর দ্যান 1.4, তাহলে কি যে বললাম ভেসেল ক্যালসিফিকেশন বা এই সমস্ত কিছু আছে। এবার দেখা গেলো অ্যাবনর্মাল মানে লেস দেন 0.9, তাহলে কি কি দেখতে হবে, মেজার টো প্রেসার, টো ব্র্যাকিয়াল ইন্ডেক্স, ডপলার ওয়েভফর্ম। যদি দেখা যায় যে সেটা আর সবগুলোই আছে তাহলে আমরা স্টেজিং করি। এই স্টেজিংটা তোদের লেভেলে দরকার নেই, বাট আমি জাস্ট ছবিটা একবার দেখাবো তোদের, হ্যাঁ। তো তখন আমরা ইমেজিংয়ে চলে যাই এবং সেই ওয়াইজ আমরা ট্রিটমেন্ট করি। এই যে দেখ গ্রেডেশনটা, ঠিক আছে, এটা খেয়াল কর। নর্মাল এবিআই যদি 0.8 এর উপরে হয় তাহলে গ্রেড 1, এই গ্রেড 0, 0.6 to 7.9 2, 8, 0.4 to 0.59 3, আর সরি 2, আর 3 হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0.39, হ্যাঁ, এটা ক্রিটিক্যাল লেভেল। সেম দেখ অ্যাঙ্কেল সিস্টোলিক প্রেসারের ক্ষেত্রে মোর দ্যান 100 হলে 0, আর যেটা টো ব্র্যাকিয়াল ইন্ডেক্স বলেছিলাম এই যে মোর দ্যান ইকুয়াল টু 60 হলে নর্মাল, তার নিচ থেকে হলে ক্রিটিক্যাল, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইফাই ক্লাসিফিকেশন, এটা তোদের এমবিবিএস লেভেলে লাগবে না, জাস্ট আমি ভ্যালুটা দেখানোর জন্য দিলাম। হ্যাঁ, এইখানটা দেখ এই ক্লাসিফিকেশনটা, একটা হচ্ছে ফন্টেন ক্লাসিফিকেশন আর একটা রাদারফোর্ড ক্লাসিফিকেশন, দুটোই কিন্তু ক্রনিক ইসকেমিয়ার উপরে ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখন আমি অ্যাকিউট পড়াইনি, শুধু ক্রনিক পড়াচ্ছি। দুটো ক্লাসিফিকেশন, ফন্টেন কি 1 to 4
আর রাদারফোর্ড বলেছিল 0 to 6, মানে এখানে 7খানা আছে, 4টে। ফন্টেন 1 মানে অ্যাসিমটোমেটিক, পেশেন্টের কোনো সিমটম নেই। 2A মানে হচ্ছে মাইল্ড ক্লডিফিকেশন, 2B মানে মডারেট টু সিভিয়ার, 3 মানে ইসকেমিক রেস্ট পেন, যেটা বললাম হোয়াট ইজ রেস্ট পেন বলেছি, অ্যান্ড লাস্ট 4 হচ্ছে আলসারেশন আর গ্যাংগ্রিন ডেভেলপ করে গেছে। রাদারফোর্ডের ক্ষেত্রে 0 হচ্ছে অ্যাসিমটোমেটিক, মাইল্ড মডারেট সিভিয়ার 1 to 3, এখানে রেস্ট পেন হচ্ছে গ্রেড 4, তাহলে রাদারফোর্ড ক্যাটাগরি 4 আর ফন্টেনের স্টেজ 3 হচ্ছে সেম। ক্লিয়ার? ফন্টেন স্টেজ 3 মানে রেস্ট পেন, আর রাদারফোর্ডের স্টেজ 4 মানে রেস্ট পেন। 5 হচ্ছে মাইনর টিস্যু লস, 6 হচ্ছে আলসারেশন অফ গ্যাংগ্রিন। ঠিক আছে, এই দুটো স্টেজ আমাদের জানতে হয়। ঠিক, এবার তাহলে কি হলো ম্যানেজমেন্ট কি? ধর ব্লকেজ হয়ে আছে, যদি একদম আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট কি রকম? আমাদের HMG কোয়ে ইনহিবিটর, যেগুলো আমাদের স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস, যারা কোলেস্ট্রল কমায়, কারণ কোলেস্ট্রল ম্যাক্সিমাম অ্যাথেরোস্ক্লেরোসিস করে। ঠিক, তো সেইটা দিতে হবে। সেকেন্ড হচ্ছে পেশেন্টকে অনেক সময় আমরা ওই অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এই সমস্ত ওষুধ দিই, যেগুলো আমাদের মানে প্রিভেনশন করে, পেটেল কোয়াগুলেশনে প্রিভেন্ট করে এবং ওই জায়গায় থ্রম্বাস তৈরি হতে বাধা দেয়। এছাড়া যদি তাদের থ্রম্বোলাইটিক ড্রাগ ইউজ করা যেতে পারে। কোনো পেশেন্ট এরকম সিভিয়ার পেন নিয়ে এলে তাকে আমরা হেপারিন ইনফিউশন দিতে পারি বিফোর ডুইং এনি প্রসিডিওর। আর যদি ক্রিটিক্যাল লেভেলে চলে যায় তখন আমাদের মেডিকেলি মানে ম্যানেজ করে সেই ব্লকটাকে বন্ধ করতে কি হয়, কমনলি বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, আর হচ্ছে ওই ফোগাটিক ক্যাথেটার দিয়ে কোনো ক্লট থাকলে সেটাকে বের করা। ধর একটা কোনো বড় ওখানে হয়েছে, এম্বোলাই চলে গেছে, সেখানে ফোগাটিক ক্যাথেটার ঢুকিয়ে ডাইরেক্টলি ব্যাক নিয়ে গিয়ে ওই ক্লটের বা বিয়ন্ড চলে যেতে হবে, তারপর ওটাকে টেনে ক্লটটা পুরো বের করে দেওয়া হয়। ঠিক, এরকম প্রসেস আছে। এবার ধর মানে ক্রিটিক্যাল লেভেলে মানে এমন হয়েছে অনেকটা উপর লেভেলে ব্লক আছে, ঠিক আছে, তুই ওই রকম ভাবে এত বেলুন দিয়ে অনেকবার ডাইলেট করা হয়েছে, তাতে কিন্তু বারবার রেকারেন্স হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি অপশন আছে? অল্টারনেট রুট করে দেওয়া। কিরকম? ধর ইলিয়াক ভেসেলস, এটা ফিমোরাল ভেসেলস, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাওর্টা। তাহলে ধর এইখানে ব্লক হয়ে আছে, হ্যাঁ এইখানে ব্লক হয়ে আছে, তাহলে আমাদের অল্টারনেট কি? আমরা যদি একটা অন্য কোনো গ্রাফট দিয়ে হোক বা আমাদের এই নর্মালি আমাদের স্যাফিনাস ভেন থেকে গ্রাফট তুলে আমরা যদি এই উপরের থেকে নিচটা জুড়ে দিতে পারি, ঠিক আছে, অল্টারনেট রাস্তা করে দিলাম। এইটা দেখলাম কিছু করার নেই, যা ব্লক হয়ে গেছে আমরা অল্টারনেট একটা চ্যানেল করে দিলাম, এটা হচ্ছে অ্যাওর্টো ফিমোরাল। ধর এই জায়গাটায় ব্লক আছে, তাহলে অ্যাওর্টো ফিমোরাল বাইপাস করে দিলাম, সেটা আমরা কোনো ভেন দিয়েও করতে পারি, বেটার কোনো গ্রাফট ইউজ করা। বোঝা গেছে? অ্যাওর্টো ফিমোরাল বাইপাস। সেরকম অনেক সময় কি হয় আরো নিচেও, মানে এখানে যদি বাইপাস কিছু না করা যায় তখন গ্রাফট ইউজ করা। কি কি টাইপের গ্রাফট ইউজ করা যেতে পারে? দুই রকম টাইপের গ্রাফট কমন ইউজ, একটা ড্যাক্রন গ্রাফট আর একটা হচ্ছে পিটিএফি গ্রাফট। অ্যাকিউট লিম্ফোথ্রেসিং ইসকেমিয়া মানে এতক্ষণ আমরা পেলাম ক্রনিক, যে পেশেন্টের ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। এবার ধর কোনো একটা পেশেন্ট এলো নর্মালি আছে, হঠাৎ করে সাডেনলি সিভিয়ার পেন, ফলোড বাই লেগ সোয়েলিং, রেডনেস, সেন্সারি নিউরাল ড্যামেজ, এরকম একটা নিয়ে আসে, তাহলে কি হলো? তার মানে কোনো একটা এম্বোলাস গিয়ে সাডেনলি ব্লক করে, দ্যাট ইজ অ্যাকিউট লিম্ফোথ্রেসিং ইসকেমিয়া। ঠিক আছে, সেটা কিন্তু প্যাথোজেনেসিসটা একটু ডিফারেন্ট, কারণ এটা একদম অ্যাকিউটলি ডেভেলপ করবে, পেশেন্টের সিভিয়ার পেন হবে, পেশেন্ট আগে থেকে কোনো কোলাটারাল ডেভেলপ করবে, যে কারণে গ্যাংগ্রিনের চান্সেস অনেক বেশি আনটিল ইট ইজ ট্রিটেড ইন টাইম। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই ক্লাসিফিকেশনটা ফলো করি। এটা হচ্ছে রাদারফোর্ডস ক্লাসিফিকেশন ফর অ্যাকিউট লিম্ফোথ্রেসিং। আগেরটা কি দেখলাম? ক্রনিকের ছিল, ফন্টাইন এন্ড রাদারফোর্ড। এটা হচ্ছে রাদারফোর্ড ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিম্ফোথ্রেসিং ইসকেমিয়া। এখানে কি বলছে? এখানে বলছে ক্লাস 1 মানে ভায়াবল, নো ইমিডিয়েটলি থ্রেটেনিং সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা সেন্সারি ইম্পেয়ারমেন্ট বা মোটর ইম্পেয়ারমেন্ট কিছু পাবো না, আর্টেরিয়াল ডপলার সিগন্যাল অডিবল পাবো, ভেনাস ডপলার অডিবল পাবো। যদি ক্লাস 2A তে হয় সেখানে কি মার্জিনালি থ্রেটেন্ড, সেখানে দেখা যায় সেন্সারি ইম্পেয়ারমেন্ট নাও থাকতে পারে বা মিনিমাল ইন দ্য টো, স্পেশালি দুটো ফার্স্ট এন্ড সেকেন্ড টোয়ের মাঝের জায়গাটা মানে সেন্সারি ইম্পেয়ারমেন্ট হয়। মোটর ইম্পেয়ারমেন্ট নো, আর্টেরিয়াল ডপলার সাইন হচ্ছে ইনঅডিবল, ভেনাসটা অডিবল। 2B কি বলছে? এখানে সেন্সার ইম্পেয়ারমেন্ট করছে 4 ফুট প্লাস মাইনাস রেস্ট পেন, মোটর ইম্পেয়ারমেন্ট মাইল্ড টু মডারেট থাকতে পারে, আর্টেরিয়াল ডপলাসে জেনারেলি ইনঅডিবল, অডিবল হলেও হতে পারে, কিন্তু ভেনাসটা অডিবল, মানে আর্টেরিয়াল ব্লক হয়েছে, ভেনাসটা পুরোপুরি ব্লক হয়নি। আর 3 মানে হচ্ছে ইরিভার্সিবল, সেখানে কিছু করার নেই, সেন্সার ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, মোটর প্যারালিসিস হয়ে গেছে, বোথ আর্টেরিয়াল আর ভেনাস সাউন্ড পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই ক্লাসিফিকেশন ওয়াইজ ম্যানেজ করে। আর্লি হলে ইনিশিয়াল কনজারভেটিভ ম্যানেজমেন্ট, 2B থেকে 2A 2B তে হচ্ছে আমাদের
মার্জিনাল থ্রেটেন্ড আর ইমিডিয়েট থ্রেটেন্ড, এখানে আমাদের ইমিডিয়েট ম্যানেজ করে সেখানে ব্লকেটটাকে কিওর করতে হবে, ঠিক আছে। হেপাটিন ইনফিউশন ফলোড বাই যদি দরকার হয় ফোকাটিক ক্যাথেটার দিয়ে বার করা বা রিক্যানালাইজেশন বা বেলুন দিয়ে করে ডাইলেটেশন, এই সমস্তগুলো করতে হয়। আর যদি ইরিভার্সিবল চলে যায়, গ্যাঙ্গিনাস হয়ে যায়, সেক্ষেত্রে স্টেজ একটাই উপায়, সেটা হচ্ছে অ্যাম্পুটেশন, রাইট। তো কোন লেভেলে হয়েছে তার উপর ডিপেন্ড করছে কোন লেভেলে অ্যাম্পুটেশন করবো, একদম 4 ফুট না আপ টু মানে অ্যাঙ্কেল ওভার হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের বিলো নিয়ে অ্যাম্পুটেশন করতে হবে না অ্যাবাভ নি করতে হবে, সেটা কতটা ব্লক হয়েছে তার উপর দেখে ডিসিশন করা হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের মধ্যে তাহলে আমরা কি কি পড়লাম, একটা হচ্ছে ক্রনিক স্টেজ, একটা অ্যাকিউট স্টেজ, ঠিক। ক্রনিক স্টেজে আমাদের প্রবলেম মানে প্যাথোলজিটা বুঝলি, অ্যাকিউটের প্যাথোলজি হচ্ছে মেনলি থ্রম্বোসিস বা এম্বোলিজম, ঠিক। এবার তাহলে নেক্সট এলো অ্যাকিউট স্টেজে তার পেশেন্ট একটু লেট ফেজে প্রেজেন্ট করলো, যে মানে দুদিন ধরে হয়েছে, সে লোকালি এদিক ওদিক দেখিয়েছে বা ভর্তি হয়েছে, সে ডায়াগনোসিস হয়নি, যখন আমাদের মেডিকেল কলেজে এলো দেখা গেল পেশেন্টের পাটা কি হয়, অ্যাকিউট ফেজে প্রথমে যেহেতু ব্লাড সাপ্লাই চলে যায়, প্রথমে কিন্তু কোল্ড ক্লামিং এক্সট্রিমিটি হয়, ঠান্ডা হয়ে যায়, ব্লাড সাপ্লাই কমে যায় বলে। রাদার ক্রনিকে কিন্তু লং টাইম ধরে তার আছে বলে সে পেশেন্ট কিন্তু প্রথমে একেবারে মানে সাদা হয়ে বা একেবারে তোর মানে কি বলবো ঠান্ডা হয়ে আসে না, সে কিন্তু হালকা ওয়ার্মই থাকে, কোলেটাস ডেভেলপ করার চান্সেস থাকে বলে, প্লাস ইনফ্লেমেটরি মিডিয়েটার্সগুলো হাই থাকে, এটা হচ্ছে আর্লি হয় কোল্ড ক্লামিং এক্সট্রিমিটি, ঠিক। তো সেক্ষেত্রে আমরা তখন অ্যাকিউটলি পেশেন্ট এসছে, দেখা গেছে তার ব্লাড সাপ্লাই অনেক দুদিনের উপর হয়ে গেছে, মাসেল ড্যামেজ হচ্ছে, ভাস্কুলার সাপ্লাই কমে গেছে, লং টাইম মাসেল ড্যামেজ হলে কি হবে, সেখানে যে পেন সেন্সিং নার্ভস গুলো এ ডেল্টা অ্যান্ড সি ফাইবার্স, মোস্ট কমনলি সেন্সিটিভ ফাইবার্স হচ্ছে পেনের সি ফাইবার্স, সি অ্যান্ড এল ডেল্টা ফাইবার্স ড্যামেজ হলেও তার নিউরাল প্রবলেম হবে, যেটা বললাম ক্রনিকে নিউরাল প্রবলেম কম হয়, অ্যাকিউটে নিউরাল ডেফিসিয়েন্সি মানে সেন্সারি আর মোটর লস অনেক বেশি হয়। তো সেই রকম পেশেন্ট এসে গেছে, মাসেল গ্যাংগ্রিন স্টার্ট হয়ে গেছে, তাহলে কি হলো, সেই পেশেন্ট কি ডেভেলপ করতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। তখন আমাদের কি করতে হবে, এমার্জেন্সি ফাস্টিওটমি করে কম্পার্টমেন্টটা রিলিজ করতে হবে, না হলে আরো ফার্দার ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো গেল হচ্ছে কমপ্লিকেশনস গুলো, ঠিক আছে। আর কোনো ছবি আছে এটি? হ্যাঁ, তো তাহলে তোদের আর কিছু কোশ্চেন থাকলে বল, ম্যানেজমেন্ট রিলেটেড বা কিছু। মেলাইটিসের জন্য যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ গুলো হয়, কি কি কজের জন্য হয়, ইন স্পেসিফিক ফর ডায়াবেটিস মেলাইটাস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কেন ডেভেলপ হয়, তুই ভেবে বল। এইমাত্র বললাম, তোর কি মনে হচ্ছে কি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ধর একটা লোয়ার লিম্বে একদম লিম্বে একটা পেন নিয়ে এলো এবং হালকা আর্লি গ্যাংগ্রিনাস মানে রেডনেস হয়ে আছে, ঠিক আছে, মানে ইস্কেমিয়া ডেভেলপ করেছে, তো তার কি কি কজ হতে পারে, প্যাথোজেনেসিসটা কি বল। ডায়াবেটিস পেশেন্টে তুই এরকম একটা পেশেন্ট নিয়ে এলো, তো যদি বলা হয় যে কি কি কজের জন্য কেন হলো এটা, হ্যাঁ, কি কজ বলবি, প্যাথোজেনেসিসটা কি বলবি, তোকে বলছি। বুঝতে পেরেছিস? আরে এত বেসিক জিনিস তখন ধরে বললাম, কি বুঝলি, ডায়াবেটিক পেশেন্ট পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করে এসেছে, ঠিক আছে, তো তার কেন হয়েছে এটা, প্যাথোজেনেসিসটা কি, কজটা কি, কমপ্লিকেশন মাইক্রোভাস্কুলার ব্লকেজ, ঠিক আছে। বোথ ম্যাক্রো আর মাইক্রো, ম্যাক্রোভাস্কুলার ব্লকেজের জন্য কি হয়, তার দিয়ে কোলাটারাস যেমন হচ্ছে, সেই কোলাটারাস সরু ডায়ামিটার মাইক্রোভাস্কুলার ব্লক হচ্ছে, এটা একটা কজ। আর পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ কেন, ছোট ছোট মাইক্রোভেসেল যেগুলো নার্ভের ভাস্কুলার সাপ্লাই, সেগুলো ড্যামেজ হলে নার্ভে ইস্কেমিয়া হয়, সো নার্ভ ড্যামেজ হয়, তার ফলে কি হয়, ও পেন সেন্সিবিলিটি চলে যায়, আঘাত পেয়ে পেয়ে চলে যায়, বুঝতে পারে না, তাই কন্টিনিউয়াস টিস্যু ড্যামেজ হতে পারে। আর একটা কজ বলেছিলাম, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার জন্য সেখানে মোর প্রোন টু ইনফেকশন, ঠিক আছে, কারণ যদি ব্লাডে যদি সুগারের লেভেল হাই থাকে, তো সেখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশনের চান্স বেশি, ঠিক। এই তিনটে হচ্ছে মেন কজ, এগুলো তো রিপিট দুবার তিনবার করে বললাম, তোরা কেউ শুনলি না। আচ্ছা, নেক্সট তোর একটা পেশেন্ট অনলি রাইট সাইডে, তোকে বলছি রাইট সাইডে কাফ অ্যান্ড বাটাক, বাটাক না, কাফ অ্যান্ড থাইতে পেন হয় ডিউরিং মানে ওয়াকিং, সো ইন্টারমিডিয়েট ক্লডিকেশন অফ থাই অ্যান্ড কাফ আছে রাইট সাইড অনলি, তো তার কোন লেভেলের ব্লকেজ থাকবে আশা করি, অ্যাওর্টা লেভেলের ব্লক হলে কি বলেছিলাম যে মেনলি বাটাক ক্লডিফিকেশন হবে, ঠিক আছে। তো আমি তো বললাম যে শুধু থাইতে অ্যান্ড বাটাকে, এই সরি কাফে, থাইতে অ্যান্ড কাফে, তাহলে নিশ্চয়ই অ্যাওর্টা লেভেল অফ দি ব্লকটা হয়নি, তার নিচে আছে,
ইলিয়াক বা ইলিওফিউমার লেভেলে, ঠিক আছে। ইলিয়াক লেভেলে হলেও মানে ইউনিল্যাটারাল বাটার ক্লডিকেশন হতে পারে, বাট যদি মানে একদমই বাটার ক্লডিকেশন নেই সেক্ষেত্রে তুই ইলিওফিউমার লেভেলে বলতে পারিস, ঠিক আছে। এইটা সবচেয়ে কমন হয়। আর যদি ফিমোরোপপ্লিটিয়াল লেভেল, যেটা আরও বেশি পাওয়া যায়, হ্যাঁ, মানে সবচেয়ে বেশি আমাদের কাছে এই ফিমোরোপপ্লিটিয়াল ব্লকই আসে, সেক্ষেত্রে মেনলি পেশেন্ট কাপ মাসেলে পেন নিয়ে প্রেজেন্ট করে। কখন বেশি থাকবে, ধর নমিনেটর থেকে ডিনোমিনেটরটা বেড়ে আছে, কখন বেশি থাকবে, যদি ভেসেলটাকে প্রেশারটা বেঁধে চুপসানো যাচ্ছে না, রাইট, তখন ওটা তার মানে বেশি আছে প্রেশার। ও রেজিস্ট্যান্স বেশি কখন থাকবে, যদি ভেসেলে ক্যালসিফিকেশন হয়ে যায়। তো এটা বলতে পারছিস না, ভেসেল ক্যালসিফিকেশন বা ক্যালসিনোসিস থাকলে তখন ওটা 1.4 থেকে বেশি থাকবে। আর নর্মালি যেগুলো 9.9 থেকে কম হবে যখন অ্যাথেরোস্ক্লেরোটিক ব্লকেজগুলো থাকবে, ঠিক আছে। এইটা কিন্তু তোদের পরীক্ষায় একটু শর্ট নোট কিছু না কিছু আসতে পারে এখান থেকে, ঠিক আছে। এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজগুলো থেকে জেনারেলি শর্ট নোটই আসে, ঠিক। এরা আরও আছে, তোর অ্যাওর্টিক টপিকটা আজকে ছিল না, হ্যাঁ, অ্যাওর্টা টপিকের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে। অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, ঠিক, সেগুলো আলাদা। শুধু আজকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটাই টপিকে ছিল বলে এগুলো পড়ালাম। এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, যদি কারো লং কেসে বার্জাস ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পড়ে, হ্যাঁ, তাদের কিন্তু এই টাইপের টপিক কোশ্চেন সমস্ত কিছু করবে এক্সামে। মানে লং কেসে কিন্তু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, মানে সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে, কেস থাকলে কিন্তু দেওয়া হবে। সেখানে প্রত্যেকটা পালস এক্সামিনেশনের ব্যাপার আছে, সেটা প্র্যাকটিক্যাল ক্লাস, একদম স্টার্টিং ফ্রম আর্টিয়াস ডরসালিস পেডিস, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, পপ্লিটিয়াল আর্টারি দেখাতে হবে। পাবি না বই পরের কথা, কিভাবে করতে হয় সেই প্রসেসটুকু জানলেই হবে। প্রেশার বেড়ে যাচ্ছে মানে দেখ, নর্মাল একটা রেঞ্জ আছে, কখনো তো একটা সিঙ্গেল ভ্যালু হয় না, রেঞ্জ। তো যখন ওই কম্পার্টমেন্টটার মধ্যে, মানে সেটা মাসেল গ্রুপের তো আলাদা আলাদা ফাঁসা দিয়ে কম্পার্টমেন্ট সেপারেট করা থাকে, সেই একটা কম্পার্টমেন্টের ওর যে উইথস্ট্যান্ডিং প্রেশার যার থেকে বেশি হলে ওর ইস্কিমিয়া ডেভেলপ করে, ঠিক আছে। সেইটার উপরে চলে গেলে তখন কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। কম্পার্টমেন্ট সিনড্রোমে কি হবে, পেন, সোয়েলিং, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি থাকে, পেন আউট অফ, মানে কি বলবো, যতটা না পেশেন্টের সিমটম হয় তার থেকে বেশি পেন, ঠিক আছে। সেরকম ফুলে নেই কিছু, টাচ করলে প্রচন্ড পেন, দ্যাট ইজ কম্পার্টমেন্ট সিনড্রোমের একটা ফিচার। এবং পেশেন্ট টাইট হয়ে থাকবে। তো কম্পার্টমেন্ট সিনড্রোম হলে কি কি প্রবলেম হতে পারে, হতে পারে, সেটা হলে কি হবে, ইয়েস, অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, ক্যাঙ্গিন হতে পারে, ইনফেকশন ডেভেলপ করে সেপসিস হতে পারে, ঠিক আছে। অ্যাকিউট লিম লস, তাই যেখানে হলে সেই জায়গাটা, ঠিক। নর্মালি মাসেলে যেটা আর কি, তোর অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম কত প্রেশারের উপরে হলে হয়, 25 to 30, 25 হচ্ছে কাট অফ লেভেল, ঠিক আছে। যদি অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম বলিস তখন ভ্যালুগুলো আবার সব আলাদা, ঠিক আছে। লেস দ্যান 12 হচ্ছে নর্মাল, 12 থেকে গ্রেড 1 শুরু হয়, 20-র ওপরে হলে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে, ঠিক আছে। এখানে ভ্যালুটা 25 to 30 রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। বস, পড়াশোনা করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। শুধু প্রতিদিন ক্লাসে চলে আসবি, ঘুরে ঘুরে চলে গেলি, কোনো লাভ নেই, ঠিক আছে। তোদের যেটুকু পড়তে হবে এই চার্টগুলোর মধ্যে, এই দুটো যে চার্ট দিলাম, একটা হচ্ছে এই অ্যাকিউটটা, আর ক্রনিকের যে দুটো চার্ট আছে ওটা কিন্তু পড়তে হবে, ওটা বইতে আছে। স্পেশালি এই চার্টটা তোদের বেরি ল্যাবেও আছে, ঠিক। এই ওয়াইজ ট্রিটমেন্ট হয়, যে মাঝে প্রথমটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ক্যান বি ডান, 2A 2B তে হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট মানে এমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হয়, আর 3 মানে ইরিভার্সেবল, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাম্পুটেশন ট্রিটমেন্ট, বোঝা গেছে। এবার এর মধ্যে তোদের আরেকটা আলাদা করে যেটা পড়া হয় বার্জাস ডিজিজ। বার্জাস ডিজিজ একটু ডিফারেন্ট, কিরকম, বার্জাস ডিজিজে অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ নট দ্য কজ, থ্রম্বোঅ্যাঞ্জাইটিস অবলিটারেন্স ওর আরেক নাম। বার্জাস ডিজিজের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোঅ্যাঞ্জাইটিস অবলিটারেন্স। মানে কি, ওটা সিম্প্যাথেটিক্যালি কিছু স্টিমুলাসের জন্য ভেসেলগুলো ক্রনিক ন্যারোয়িং হয়ে যায়, ওখানে অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে, বাট ইট ইজ নট দ্য সোল কজ, ঠিক আছে। বার্জাস ডিজিজ কি হয়, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, কোনো স্ট্রেনফুল ওয়ার্ক বা কোনো পেশেন্টের কোনো স্ট্রেস বা সাডেনলি ঠান্ডা, কোল্ড অ্যান্ড হট টেম্পারেচার এরকম হলে কি হয়, সাডেনলি ভেসেলগুলো কম্প্রেস হয়ে যায় এবং
ক্রিটিক্যাল ব্লাড সাপ্লাই কমতে থাকে। এখানে সবচেয়ে কমনলি মেনলি কি হয়, মেল পেশেন্ট, মিডল এজেড মেল পেশেন্ট প্রেজেন্ট করে, মানে খুব বেশি ওল্ড এজ না, মিডল এজেড, এবং অ্যাসোসিয়েটেড উইথ দেখা গেছে সিগারেট স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড, বাট ইজ নট দ্য অনলি কজ, ওটা অ্যাসোসিয়েটেড, যারা মানে স্মোকিং এর হিস্ট্রি থাকে তাদের বার্জাস ডিজিজের চান্সেস বেশি, বাট স্মোকিং করলেই বার্জাস ডিজিজ হবে এরামটা নয়, ঠিক আছে। সেই কারণে বার্জাস ডিজিজের একটা ট্রিটমেন্ট হচ্ছে সিম্প্যাথেটিক মানে নিউলাইসিস, মানে আমাদের লাম্বার যে সিম্প্যাথেটিক নার্ভগুলো আছে সেইগুলোকে কেটে দিলে সাময়িক একটা পেশেন্টে ইমপ্রুভ হয়, মানে এরকম নয় একদম ডিজিজটা চলে যায়, বাট ইনিশিয়াল ফেজে ইমপ্রুভ হয়, কারণ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিটা কমে যায়, ঠিক আছে। সেই কারণে সিম্প্যাথেটিক নিউরেক্টমি বা লাম্বার সিম্প্যাথেক্টমি ইজ ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট অফ বার্জাস ডিজিজ। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সেম, ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন, রেস্ট পেন সবই সেম, শুধু প্যাথোজেনেসিসটা আলাদা বার্জাস ডিজিজে, রাইট।